আমি প্রফেসর মোহাম্মদ রুবেদ আমিন, লাইন ডাইরেক্টর। আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশে কোভিড-19 সংক্রমণ কিছুটা স্থিতিশীল অবস্থা থাকলেও বিভিন্ন রিজন ওয়াইজ বাংলাদেশের তারতম্য কিন্তু দেখা দিয়েছে। আমাদের সীমান্তবর্তী এলাকাগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে কোভিড-19 কিছু স্থানে দেখবেন লোকাল ট্রান্সমিশন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশে এই যে বিভিন্ন বর্ডার গুলোতে লোকাল ট্রান্সমিশন বৃদ্ধি পাচ্ছে, তাতে বিভিন্ন ভেরিয়েন্টের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে আপনারা জানেন 1617 অথবা ভারতীয় ভেরিয়েন্ট বলে যেটি আছে সেটাও কিন্তু বিদ্যমান। সুতরাং আমাদের একই সঙ্গে লকডাউনের পাশাপাশি সংক্রমণ কন্টেইনমেন্ট করার জন্য যেসব পদ্ধতিগুলো কঠোরভাবে পালন করা উচিত তা কিন্তু আমাদের সবার মাথায় থাকে। এই জন্য স্বাস্থ্য অধিদপ্তর সকলকে বিনীত অনুরোধ করছে তারা যেন লকডাউনের যেসব নিয়মাবলী একই সঙ্গে সংক্রমণ কন্টেইন করার সমস্ত পদ্ধতিগুলো যেন সবাই ফলো করে। কঠোর বিধিনিষেধ এবং লকডাউনের জন্য মন্ত্রী পরিষদ বিভাগ থেকে করোনা ভাইরাস জনিত রোগ বিস্তার আরো কমানোর জন্য শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলী বা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা আজ 30 মে 2021 মধ্যরাত পর্যন্ত চলমান থাকবে। সুধীমণ্ডলী, সীমান্তের 7টা জেলায় লকডাউন করার জন্য সুপারিশ করছে বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের কোভিড-19 সংক্রমণ বৃদ্ধির কারণে ভারতের সীমান্তবর্তী 7টি জেলায় লকডাউন সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। আজ রোববার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের জন্য সুপারিশ করেছে। কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন এই কয়েকটি জেলাতে বর্তমানে সংক্রমণ কিছুটা ঊর্ধ্বমুখী অবস্থায় আছে। আমরা আমাদের কোভিড-19 জন্য হাসপাতালের ব্যবস্থাপনা, আইসোলেশন সেন্টার ধীরে ধীরে আমরা উন্নয়ন করার চেষ্টা করে যাচ্ছিলাম। সেটারই ফলপ্রসূ হিসেবে আমরা বলতে চাচ্ছি, প্রাথমিক পর্যায়ে অক্সিজেন প্রদান এবং লক্ষণ অনুযায়ী চিকিৎসা প্রদান করার জন্য সমস্ত ব্যবস্থাগুলোকে সাথে নেওয়া হয়েছে। ইতিমধ্যে সকল জেলাতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। সারা দেশে আমরা যদি হিসাব করি, হাই ফ্লো নেজাল ক্যানোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রিটমেন্টের বিষয়। সেখানে আমরা প্রায় 1600 হাই ফ্লো নেজাল ক্যানোলা এবং একসঙ্গে 1467 অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে 1100 মতো। এই সঙ্গে আমাদের সমস্ত চিকিৎসকরা 24/7 অর্থাৎ 7 দিনই 24 ঘন্টা ধরে ওনারা কার্যক্রমে নিয়োজিত আছেন। আমরা আমাদের ল্যাব সার্ভিস দিনে কিন্তু বৃদ্ধি করেই যাচ্ছি, বিশেষ করে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। বর্তমানে সরকারি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টের সংখ্যা হয়েছে 330, জিন এক্সপার্ট আছে 40টি এবং আরটিপিসিআর এর সংখ্যা সরকারি পরীক্ষাগারে 52টি এবং বেসরকারিতে 77টি। মোট 502টি ল্যাব সার্ভিস বর্তমানে শুধু কোভিড-19 কে নিয়ে বাংলাদেশে বিদ্যমান আছে। আপনারা সকলে জানেন 29 মে 2021 পর্যন্ত 24 ঘন্টায় 12,611টি যে টেস্ট করা হয়েছে, তার মধ্যে 13,184টি নমুনা পরীক্ষা অ্যান্টিজেন টেস্ট মধ্যে আমরা দেখেছি যে অনেক সংখ্যা আমরা ধীরে ধীরে টেস্ট বৃদ্ধি করতে পারছি। সর্বমোট অদ্যাবধি আমরা প্রায় 59,15,058টি টেস্ট করতে সক্ষম হয়েছি, যার 43 লক্ষ হয়েছে সরকারি এবং বেসরকারি ব্যবস্থা হয়েছে প্রায় 15টি লক্ষ। সারা দেশে র্যাপিড অ্যান্টিজেন কিট দিয়ে টেস্ট ব্যবস্থা করা হয়েছে, যাতে মানুষকে প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা রিপোর্ট দিতে পারছি। সুধীমণ্ডলী, গত 24 ঘন্টায় অর্থাৎ 29 মে 2021 আমরা 1043টি রোগীকে শনাক্ত করতে পেরেছি। আমাদের সারা বাংলাদেশে 29 মে পর্যন্ত রোগ সংখ্যা হচ্ছে প্রায় 7,97,386, অর্থাৎ আমরা প্রায় 8 লক্ষাধিক রোগীর কাছাকাছি চলে এসেছি। গত 24 ঘন্টায় 1187 জন আমাদের সুস্থ হয়েছেন। মোট এত বিপুল সংখ্যক রোগী আক্রান্ত হলেও প্রায় 93 থেকে 94% রোগী কিন্তু সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় অর্থাৎ 29 মে পর্যন্ত 38 জন আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন, অর্থাৎ মৃত্যুবরণ করেছেন। 12,549 অদ্যাবধি আমাদের মৃত্যু সংখ্যা। আমরা যদি আমাদের নমুনা পরীক্ষার অনুযায়ী পজিটিভ রেটটা দেখি, 29 মে রিপোর্ট অনুযায়ী 24 ঘন্টায় 7.91% আমাদের পজিটিভ রেট ছিল। কিন্তু প্রথম থেকে যদি আমরা হিসেব করে থাকি, গত একটা বছরের উপর আমাদের 100টি নমুনা পরীক্ষার শনাক্তের হার ছিল 13.48। অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে আমাদের প্রায় 93% রোগী কিন্তু সুস্থ হয়ে পেরেছেন, কিন্তু নিতান্ত দুঃখের বিষয় হচ্ছে এর মধ্যেও আমাদের প্রায় 1.57% মৃত্যু হয়ে গেছে। বিগত 7 দিনের পরিস্থিতি যদি আমরা সংক্রমণ চিন্তা করি, তাহলে আমরা বলবো যে আমরা
এপ্রিল মাস থেকে ধীরে ধীরে মে মাসে কিছুটা উন্নয়ন সাধন করেছি। এর মধ্যে 7, 8 এবং 10% মধ্যে আমাদের টেস্ট পজিটিভ রেট থাকলেও গত 2-1 দিনে এই পার্সেন্টেজটা কিছুটা কমে এসেছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ এবং জনসাধারণের চলাচল সীমিত করার কারণে এই সংক্রমণের হার গত কিছুদিন থেকে নিম্নমুখী হচ্ছে। যদিও এই নিম্নমুখী অবস্থাটা সারা বাংলাদেশে রিফ্লেকশন করছে। আমাদের বর্ডারে অর্থাৎ ইন্ডিয়ান যে বর্ডারে কিন্তু এই ধারাটা আমরা দেখতে পাচ্ছি না। এই নিম্নমুখী ধারা অব্যাহত রাখার জন্য আরো কঠোরভাবে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর সকলকে আহ্বান জানাচ্ছে। আমরা যদি জানুয়ারি থেকে এপ্রিলের সংক্রমণ চিত্রটিকে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো এপ্রিল মাসে যেখানে প্রায় 1 লক্ষর উপর আমাদের কেস ছিল, সেখানে গোটা মে মাসে এসে আজ প্রায় 1-3 দিন বাকি থাকতে সংক্রমণের সংখ্যার পরিমাণ দাঁড়িয়েছে 38,254 জন। তাহলে এপ্রিল থেকে আমরা বলবো অনেক উন্নয়ন জায়গায় আমরা আসতে পেরেছি কোভিড-19 এর সংক্রমণের চিত্র থেকে। সরকারি এবং বেসরকারি অনেকগুলো হাসপাতাল আপনারা জানেন কোভিড ডেডিকেটেড হিসাবে আছে এবং তাদের সজ্জার কিছু তথ্য আপনাদেরকে দিই। আমাদের সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান সহ কোভিড জেনারেল বেডের সংখ্যা হচ্ছে প্রায় 5,162 এবং সকলকে আনন্দের সঙ্গে জানাতে পারছি এর মধ্যে প্রায় 4,289টি বেড কিন্তু এখন খালি আছে। তাহলে আমাদের যদি কোনো রোগী এসে যায় অথবা সংক্রমণ যদি কোথাও কোথাও বৃদ্ধিও হয়, এই সাধারণ বেডে কিন্তু আসলে রোগীর সংখ্যা আমরা দিতে পারবো। আমরা যদি আমাদের অত্যন্ত ক্রিটিক্যাল কিছু রোগীর কথা ভাবি, তাহলে কোভিড আইসিইউর প্রসঙ্গ চলে আসে। আমাদের সারা বাংলাদেশে 824টি মোট শয্যার মধ্যে বর্তমানে খালি আইসিইউর সংখ্যা হচ্ছে 644টি। 29 মে 2021 পর্যন্ত আমরা বলতে চাচ্ছি যে 839টি বেডে আমাদের হাই ফ্লো নেজাল ক্যানুলা সহ আইসিইউ সমতুল্য বেড কিন্তু এখনো আছে এবং কনসেন্ট্রেটর সহ প্রায় 311টি আছে। সারা দেশে যদি কথা আমরা চিন্তা করে থাকি, ঢাকা মহানগরীর বাইরে যদি আমরা চলে যাই, সর্বমোট সাধারণ বেডের সংখ্যা হচ্ছে 11,960। এখানে 2,324 জন ভর্তি আছেন, প্রায় 9,600 বেড আমাদের এখানে খালি আছে। সারা বাংলাদেশে যদি আমরা আইসিইউর কথা ভাবি, আমাদের 1132 এর মধ্যে ভর্তিকৃত সংখ্যা আছে মাত্র 330 এবং 802টি আইসিইউ বেড কিন্তু বিভিন্ন স্থানে খালি আছে। যে কোনো সংক্রমিত রোগী যিনি ক্রিটিক্যালি হোক না কেন অথবা মডারেট থেকে সিভিয়ার কোনো ইলনেসে ভুগেন না কেন, সাধারণ বেড অথবা আইসিইউ বেড একটু খোঁজখবর নিলে আমরা জানতে পারবো কোথায় কোথায় খালি আছে। আমাদের টেলিমেডিসিন সেবা যথারীতি চলছে এবং গত 24 ঘন্টায় আমি বলবো স্বাস্থ্য বাতায়নের মাধ্যমে প্রায় 10,000, 333 সার্ভিসের মাধ্যমে প্রায় 8,500-এর উপর এবং আইডিসি এর মাধ্যমে 143টি সার্ভিস দেওয়া হয়েছে। প্রতিদিনই আমরা যদি খেয়াল করে থাকি ফোন কলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই পর্যন্ত সারা বাংলাদেশে যদি আমরা হিসাব করি, তাহলে অসংখ্য রোগীকে বর্তমানে এই হেলথ সার্ভিসের মাধ্যমে বর্তমান সরকার সার্ভিস দিয়ে যাচ্ছে। ভ্যাকসিন সম্পর্কিত কিছু তথ্যাবলী আপনাদেরকে দিই। এই ভ্যাকসিনের ক্ষেত্রে আপনারা জানেন যে আমরা প্রথম ডোজ শুরু করেছিলাম 27 তারিখ থেকে। এ পর্যন্ত আমাদের প্রথম ডোজ দেওয়ার সংখ্যা ছিল 58,20,015 জন। দ্বিতীয় ডোজ আমরা শুরু করেছি 8/4/2021 থেকে। এ পর্যন্ত আমাদের 41,21,317 জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। এছাড়াও এটা শুধুমাত্র অ্যাস্ট্রাজেনেকা এবং কোভিশিল্ডের কথাই বলা হচ্ছে। আপনারা কিছুদিন আগে খেয়াল করেছেন একটি চাইনিজ ভ্যাকসিন যেটা সাইনোফার্ম নামে এসছে, আমাদের মেডিকেল স্টুডেন্ট এবং নার্সিং স্টুডেন্টদের মধ্যে আমরা শুরু করেছিলাম। 25/5 থেকে 2021 সাল পর্যন্ত অদ্যাবধি এখানে মোট 501 জন ভ্যাকসিন করেছেন সাইনোফার্মের এই চাইনিজ ভ্যাকসিন নিয়ে। এই ভ্যাকসিনের বিষয়ে কিছু বলার পূর্বে বর্তমানে আপনারা সকলেই জানেন যে আমাদের বাংলাদেশে যে সংক্রমণটা হচ্ছে এর একটি বিষয় হচ্ছে ভারতীয় ভেরিয়েন্ট অথবা 1617। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের যে লকডাউন এবং তার যে পরিস্থিতি, সেখানে যে লোকাল ট্রান্সমিশন, সেখানে কিন্তু এই ভারতীয় ভেরিয়েন্ট অথবা 1617 এর ভূমিকা অনেক আছে। আমরা এই বিষয়ে একটি প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নটি আপনাদের সকলের থেকে নিয়ে তার পরবর্তী সময় আমরা যাচ্ছি। একটা হচ্ছে সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ বাড়ার কারণ কি? একটি প্রশ্ন করেছেন আবু তালহা ডেইলি স্টার থেকে। আমরা মনে করছি যে সীমান্তবর্তী এলাকাগুলোতে আপনারা জানেন যে সব জায়গায় বর্ডার আছে, এখানে আমাদের যারা পাসপোর্ট নিয়ে আসেন তাদেরকে খুব ভালো মতো স্ক্রিনিং করা হচ্ছে এবং তাদেরকে পরবর্তীতে কোয়ারেন্টাইন এবং প্রয়োজনীয় যদি রোগী থেকে থাকে তার জন্য আইসোলেশনের ব্যবস্থা কিন্তু সরকারের তরফ থেকে করা হয়েছে। কিন্তু সীমান্তবর্তী এইসব স্থানগুলোতে বৈধ ছাড়াও অবৈধভাবে অনেক ধরনের লোকজন আমাদের এখানে আসে। আমাদের চারদিকেই ভারত রয়েছে এবং তাদের মাঝখানে যোগাযোগটা অনেকভাবে বিদ্যমান। কিছু কিছু স্থানে এমনও আছে শুধু নৌকার মাধ্যমেও যোগাযোগ সম্পন্ন হয় চাঁপাইনবাবগঞ্জ থেকে অন্য জায়গাতে। তাই যেসব যারা অবৈধ উপায়ে আমাদের এখানে এসেছেন তাদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের ঈদের সময়টাতে অনেকেই গিয়েছিলেন
তাদের বিভিন্ন সময়ে কিন্তু আমাদের আবার ঢাকায় মুখী অথবা অন্যান্য স্থানমুখী হয়ে ওনারা ফেরত এসেছেন। তাদের মাধ্যমে ইনকিউবেশন পিরিয়ডটাকে যদি আমরা চিন্তা করে থাকি, সেটার মাধ্যমেও কিন্তু ছড়িয়ে যেতে পারে। তাহলে এই জন্য সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ বেড়েছে বলে আমরা সেটা মনে করি। ভ্যাকসিন নিয়ে আমরা দু একটা কথা বলতে চাই আপনাদের সম্পর্কে। আপনারা জানেন আমাদের বর্তমানে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ছাড়াও চীন থেকে আগত যে সিনোফার্ম ভ্যাকসিন, সেটার কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা বলেছি, দেখেন যে আমাদের যে মেডিকেল স্টুডেন্ট এবং নার্সিং স্টুডেন্ট, তারা কিন্তু এই ভ্যাকসিনের প্রথম দিকে পেয়েছেন। 7 দিন তারা বর্তমানে অবজারভেশনে রয়েছেন। এই 7 দিনটা পার হয়ে গেলে আমরা যদি দেখি যে এই ভ্যাকসিনটা আমাদের অত্যন্ত নিরাপদ এবং কার্যকরী হবে, সেক্ষেত্রে আমরা এটা সমস্ত স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দিতে পারবো। প্রথম দিকে সরকারি যেসব ইনস্টিটিউট আছে তাদের মেডিকেল স্টুডেন্টদের জন্য এবং নার্সিং স্টুডেন্টদের জন্য, পরবর্তীতে প্রাইভেটলি যারা আছেন তাদের জন্য ব্যবস্থা করা হবে। এছাড়াও গতকালকে এবং আজকে আমাদের বর্তমানে বাংলাদেশের চীনের যেসব লোকজন কাজ করছেন, তাদেরকেও এই একই ভ্যাকসিনের আওতাধীন আনা হয়েছে। কারণ এই 5 লক্ষ ভ্যাকসিন আমরা 2টো ডোজ যদি দিতে চাই, আমাদের প্রায় 2.5 লক্ষ মানুষকে কভার দিতে হবে। আমাদের 2.5 লক্ষ মেডিকেল স্টুডেন্ট অথবা নার্সিং স্টুডেন্ট কিন্তু নেই। সেজন্য চীন থেকে যারা কাজ করতে আছেন বাংলাদেশের বিভিন্ন স্থানে, ওনারা অনেক পরিশ্রম করছেন। তাদের মধ্যেও এই ভ্যাকসিন গতকালকে এবং আজকে প্রদান করা হচ্ছে। আমরা যেসব স্থানগুলোতে তাদেরকে এই ভ্যাকসিন কার্যক্রম দেখিয়ে এসেছি, তাদের মধ্যে আমরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি এবং তারা বাংলাদেশের সরকার প্রতি বারে বারে অত্যন্ত আন্তরিকতার মাধ্যমে কৃতজ্ঞতা জানাচ্ছেন এই ভ্যাকসিনটা পেয়ে যাওয়ার কারণে। আপনারা সকলে অবগত আছেন, এছাড়া কোভ্যাক্সের একটা ভ্যাকসিন আমাদের বাংলাদেশে আসার কথা ছিল আজকে। দুঃখের বিষয় হচ্ছে সেই ফ্লাইট শিডিউলটা আমরা এখন পর্যন্ত পাইনি। আজকে আমরা কিন্তু এই কোভিড-19 কোভ্যাক্সের এই যে ফাইজারের ভ্যাকসিনটা, এটা কিন্তু বাংলাদেশ আজ পাচ্ছে না। এটা কিছুটা দেরি হতে পারে। এখান থেকে আসার সম্ভাবনাটা এমনও হতে পারে আগামী 10 দিন 12 দিনের মতো লেগে যেতে পারে, যেখানে এই ফাইজারের ভ্যাকসিনটি আমরা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল করতে পারবো। কোভ্যাক্সের মাধ্যমে প্রথম যে ফাইজারের ভ্যাকসিন চালানো হবে, তার সংখ্যা হচ্ছে 1,06,000। এই ভ্যাকসিন আসার পরবর্তী সময় কিন্তু আসলে আমাদের ভ্যাকসিন কমিটি বসবেন, এই ভ্যাকসিনটা কাকে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, কিভাবে ডিপ্লয়মেন্ট হবে। তার কারণ আপনারা সকলেই জানেন ফাইজারের ভ্যাকসিনটি অত্যন্ত সংবেদনশীল এবং এটা অত্যন্ত হিমায়িত অবস্থায় দিতে হয়। -70 ফ্রিজ ছাড়া এই ভ্যাকসিনটিকে রাখাও যায় না, দীর্ঘ সময়টি থাকবেও না। সুতরাং পরবর্তী সময় ভ্যাকসিনটা আমাদের কাছে চলে আসার পরেই এই সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারবো কখন কাকে এই ভ্যাকসিনটুকু দেওয়া যাবে। সুধীমণ্ডলী, আমি আপনাদের সকলকে বর্তমান সময়ে মিউকোরমাইকোসিস অথবা ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে বেশ কিছু আলোচনা হচ্ছে, সে প্রসঙ্গে কিছু বলতে চাই। আমরা কিন্তু অনেকেই এটাকে ব্ল্যাক ফাঙ্গাস, কিছু কিছু ক্ষেত্রে এর পাশাপাশি হোয়াইট ফাঙ্গাস, ইয়েলো ফাঙ্গাস বলে বিভিন্ন কথা বলছি। এগুলো মিসনমার। আমি আপনাদের সকলকে বিনীত রিকোয়েস্ট করছি, মিডিয়া এবং অন্যান্য যাদেরকে বলছি, যে তাদেরকে ব্ল্যাক, হোয়াইট এবং এই ধরনের ফাঙ্গাসকে আমরা না বলি। তার কারণ মিউকোরমাইকোসিস তবে যে রোগটাকে বলা হচ্ছে, এই ফাঙ্গাসটি আসলে দেখতে কখনোই কালো নয়। এই ভাইরাসটি আসলে, এই ফাঙ্গাসটি আসলে একেবারেই হায়ালিন, যেটা বলা হয় কালারলেস। কিন্তু যে লিশনটা, যে রোগটি আমাদের শরীরে সেটি করে, সেটি অনেক ক্ষেত্রে গ্রে অথবা কিছুটা কালো বর্ণের হওয়ার কারণে অনেকে বলতে পারে। কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে আরো অন্যান্য ফাঙ্গাসও আছে যারা কিন্তু ব্ল্যাক নামেই থাকতে পারে। যেমন অ্যাসপারজিলাস নাইজার নামে একটা ফাঙ্গাস আছে যেটি কালো, হাইপোমেলানোসিস নামে একটা ফাঙ্গাস আছে যেটি আসলে কালো, ব্লাস্টোমাইকোসিস নামে একটা ফাঙ্গাস আছে যেটি আসলে কালো। এটা ছাড়াও অ্যাসপারজিলাসিস ছাড়াও আমাদের কাছে অনেক ধরনের টেনিয়াসিস আছে যেগুলো কিন্তু কালো রঙের ফাঙ্গাস এবং আমাদের শরীরটা কালো রং করতে পারে। তাই আমরা যদি শুধুমাত্র ব্ল্যাক ফাঙ্গাস বলি, তাহলে কিন্তু রোগটা আসলে কখনো ডিটেকশন হবে না। আর একটা সময় আসবে অনেক ধরনের রং আমাদের শেষ হয়ে যাবে, তখন আমরা ব্ল্যাক ফাঙ্গাস ছাড়া অন্যগুলোকে কি নাম দেবো? সুতরাং আমরা বলবো বৈজ্ঞানিকভাবে আমরা জিনিসটাকে বলার চেষ্টা করি, এবং বৈজ্ঞানিকভাবে এই রোগটার নাম হচ্ছে মিউকোরমাইকোসিস। মিউকোরমাইকোসিস শরীরের বিভিন্ন স্থানে হতে পারে। এটি শুধুমাত্র নাকে, মুখে এবং আমাদের চোখে এবং ব্রেইনে হবে তাই বলে কথা নেই। এটা ফুসফুসে হতে পারে, আমাদের খাদ্য নালীর অন্ত্রের মধ্যে হতে পারে, এটা আমাদের শুধু চর্মের মধ্যে হতে পারে, এবং সমস্ত শরীরটা ছড়িয়ে যাওয়ার মতো মিউকোরমাইকোসিস হতে পারে। প্রায় 5 ধরনের মিউকোরমাইকোসিস কিন্তু হতে পারে। আমাদেরকে খেয়াল করতে হবে মিউকোরমাইকোসিস নতুন কোনো রোগ নয়, এটি বাংলাদেশে এবং আমাদের আশেপাশের সমস্ত কান্ট্রিতে আগেও ছিল এবং এটা বিদ্যমান আছে। এটা আমাদের চারপাশে যেসব এনভায়রনমেন্ট গুলো আছে, এই এনভায়রনমেন্টে কিন্তু বিদ্যমান। অর্থাৎ আপনি যদি মাটি খুঁজেন, মাটির মধ্যে আপনার ঘরের ভিতরে যদি ফ্রিজের কর্নারে খুঁজেন, সেখানে পেতে পারেন। যেসব ভেজিটেবল গুলো আমাদের চারপাশে আছে, তরকারি, সেটা যদি পচে গিয়ে থাকে, সেটা হয়ে থাকে। দীর্ঘদিন খাদ্য কতগুলোকে আমাদেরকে রেখে দেওয়ার একটা প্রবণতা থাকে, এই যে খাদ্য রেখে দেওয়া হচ্ছে সেখানের মধ্যে কিন্তু মিউকোরমাইকোসিস জন্ম হতে পারে। হাসপাতালের বেড লিনেনে হতে পারে, অক্সিজেন সাপ্লাই সিস্টেমে হতে পারে, এমনকি এমন স্থান নেই আমরা যেসব পশু আছে
শেষে পশুদের যেসব মেনিউর, অর্থাৎ যে আমরা যে গোবর বলি অথবা যেটা তাদের যে বিষ্ঠা থাকে, এসব স্থানে কিন্তু এসব মিউকর গজাতে পারে, জন্মাতে পারে। এবং সাধারণত প্রকৃতিতে এই যেগুলো থাকে এগুলোকে স্যাপ্রোফাইটস বলে। এটা তার মাধ্যমে কতগুলো স্পোর করে, যার মাধ্যমে এটা গ্রো করে, এবং সেই স্পোর থেকে কনেডিয়া বলে একটা বিষয় থাকে, সেটা নাকে মুখ দিয়ে মানুষের শরীরে ঢুকে সেটা রোগ সৃষ্টি করতে পারে। খেয়াল করতে হবে এই একটা ইনফেকশাস ডিজিজ, এবং এটা মারাত্মক ইনফেকশাস ডিজিজ হতে পারে যদি সেটা ফুসফুস, আমাদের খাদ্যনালী চারদিকে ছড়িয়ে যাওয়া, অথবা নাক, চোখ অথবা ব্রেনে সংক্রমণ করে। এটা কিন্তু জীবন ক্ষয়ী হয়ে যাবে। দেখা যে রাইনোসেরেব্রাল মিউকোরমাইকোসিস যেটি বেশি কমন, এটা একটা ইলনেস করে এবং তার মধ্যে মৃত্যুর পরিমাণ প্রায় 50 থেকে 60 ভাগ। যদি ফুসফুসের সংক্রমণ হয় 75 থেকে 80 ভাগ মানুষ কিন্তু এতে মৃত্যুবরণ করতে পারে। আমাদের মিউকোরমাইকোসিসের নিয়ে অনেক বেশি ভয়ের কোনো কারণ নেই। ভারতীয় অংশে আমরা দেখেছি যে এইসব যে এনভায়রনমেন্ট গুলার অবস্থা ছিল, হাসপাতালে যে এনভায়রনমেন্টের অবস্থা ছিল, তাদের যে রোগীদের সেবার মধ্যে স্টিরয়েড ব্যবহার করা তারতম্য ছিল, তাদের ডায়াবেটিস রোগীদের অনেক বেশি আনকন্ট্রোল অবস্থান ছিল, সেসব বিভিন্ন কারণে অক্সিজেন সাপ্লাই গুলোর মধ্যে যে সিস্টেমে অক্সিজেন সাপ্লাই দেওয়ার কথা তার মধ্যে যে তারতম্য ছিল, তার জন্যই আসলে ভারতে এই পরিমাণ রোগটা ছড়িয়ে গেছে। আমরা আমাদের বাংলাদেশে কিছু কিছু রোগী আগেও ধরা পড়েছে, এখনো কিছু কিছু রোগী পড়ছে, কিন্তু এই কোভিড-19 সময়ে এই রোগের মাত্রা যে অনেক বেশি পরিমাণ তা কিন্তু নয়। আমরা আমাদের এই মিউকোরমাইকোসিসে ইতিমধ্যে একটা রোগীকে হারিয়েছি, কিন্তু অন্যান্য যারা রোগী তারা চিকিৎসাধীন আছেন এবং তাদের অবস্থান বর্তমানে ভালো। আমি সকলের কাছে বিনীত রিকোয়েস্ট করব, আমরা আমাদের ফোকাসটা যেন কোভিড-19 রাখি। আমাদের মনোযোগ যদি আমরা মিউকোরমাইকোসিস অনেক বেশি ছড়িয়ে দিই, তাহলে আমাদের মূল জায়গা থেকে আমরা সরে আসবো। মিউকোরমাইকোসিস অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি কোনো রোগী ডায়াবেটিস কন্ট্রোল না থাকে, অবশ্যই গুরুত্বপূর্ণ। যে রোগীরা ক্যান্সার থাকে, বিশেষ করে ব্লাডে যেসব ক্যান্সার রোগী আছেন, আমাদের অনেকের লিউকেমিয়া আছে, লিম্ফোমা আছে, অনেক রোগীর ট্রান্সপ্লান্ট পাচ্ছেন, অনেক রোগীর আমাদের ক্যান্সার যারা সার্ভাইভার আছেন, ক্যান্সারের জন্য কেমোথেরাপি পাচ্ছেন, অনেক রোগী দীর্ঘমেয়াদী স্টিরয়েড পাচ্ছেন, অনেকে কোভিড-19 জন্য নিজেই স্টিরয়েড খেয়ে বেড়াচ্ছেন। এই ধরনের রোগীরা আসলে মিউকোরমাইকোসিসের জন্য অত্যন্ত সাবসিটেবল। আপনার আশেপাশে যতই মিউকোরমাইকোসিসের ছত্রাক থাকুক না কেন, আপনার যদি রোগ প্রতিরোধের ক্ষমতা ভালো থাকে, আপনার যদি ইমিউনিটি অনেক ভালো থাকে, এই ছত্রাক আপনাকে সাধারণত খুব একটা সমস্যা করবে না। কিন্তু আমরা যদি আমাদের নিজস্ব এনভায়রনমেন্ট ঠিক করতে না পারি, আমাদের নিজেদের স্বাস্থ্য বিধিগুলো যদি ফলো ঠিক মতো না করি, তাহলে কিন্তু সমস্যা হবে। আমরা বারে বলছি শুধু মাস্ক পরলেই হবে না, এটা যেন ঠিক মতো পরা হয় সেটার জন্য আমরা ব্যবস্থা করি। এই মাস্ক যেন ঠিক মতো জায়গায় ফেলে দেওয়া হয় সেটার জন্য আমরা ফলো করি। এই মাস্ক যেন আমরা বারে ব্যবহার না করি, যদি এটা নষ্ট হয়ে যায়, ভিজে যায়। এই বারবারের অংশগুলো যদি আমরা ফলো না করি, তাহলে কিন্তু আমাদেরকে মিউকোরমাইকোসিস অথবা এই ধরনের ফাঙ্গাস রোগ হতে পারে। আমরা আমাদের এনভায়রনমেন্ট ক্লিনের কথা সবসময় বলেছি। আপনি আমাদের মাস্ক পরা ছাড়া, দূরত্ব মেনটেন করা ছাড়া, হ্যান্ড ওয়াশ করা ছাড়া, কফ এটিকেট করা ছাড়া, যেটা আমাদেরকে বারে ফলো করতে হবে, এটা আমাদের চারপাশ যেন আমরা পরিষ্কার রাখি। আমাদের এই এনভায়রনমেন্টাল ক্লিন অথবা এটিকেট যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে এই মিউকোরমাইকোসিস অথবা বিভিন্ন ধরনের ফাঙ্গাস রোগের সংখ্যা অনেক কমে যাবে। সুতরাং এটা নিয়ে আমাদের ভয়ের অনেক কিছু কারণ নেই। একটু সংবেদনশীলতা, আমাদের সচেতনতাই আমি মনে করি যে যথেষ্ট এইটাকে ট্যাকেল করার জন্য। এই হচ্ছে মিউকোরমাইকোসিস সম্পর্কিত আপনাদের তথ্য। আপনারা জানেন বাংলাদেশ বর্তমান সময়টাতে ইয়াসের আক্রমণ থেকে রক্ষা পেয়েছে। এটির মূল আক্রমণটা আসলে চলে গেছে পশ্চিম বাংলার উপর, কিন্তু এর যে ইম্প্যাক্ট গুলো পড়ে তার জন্য আমাদের বাংলাদেশে অনেক ধরনের ন্যাচারাল ক্যালামিটি হতে পারে। ডায়রিয়া হচ্ছে তার মধ্যে। এছাড়াও ইয়াসের পূর্বেও কিন্তু আপনারা জানেন যে দক্ষিণে ডায়রিয়ার পরিস্থিতি বেশ খারাপই ছিল। বর্তমান সময়ে আমাদের দ্রুত ব্যবস্থাপনার কারণে আমি বলবো যে ডায়রিয়ার পরিস্থিতির অনেক উন্নত সাধন করেছে। বরিশাল বিভাগের কথা যদি আমরা বলি, তাহলে বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, এই কয়েকটা জেলাতেই আসলে আমাদের উপদ্রুত এলাকা হিসাবে ছিল, এবং অনেকগুলো রোগী আমরা কিন্তু ডায়রিয়া আক্রান্ত হতে দেখেছি। এর মধ্যে দ্রুত গতিতে আমাদের ওই স্থানগুলোতে আমাদের যে হেলথ কেয়ার প্রোভাইডাররা আছেন, তারা প্রায় 405টি মেডিকেল টিমের সহযোগিতার মাধ্যমে তাদের কিন্তু সেবা দিয়েছেন। গত 24 ঘন্টা যদি আমরা তথ্য দিতে চাই, গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল ডায়রিয়া 241 জন, কিন্তু এর মধ্যে 238 জন সুস্থ হয়ে গেছে এবং তাদের মধ্যে কোনো মৃত্যু নেই। গত এক মাসে যদি আমরা হিসাব করি, আমরা প্রায় 15,070 জনের মতো রোগী কিন্তু ডায়রিয়াতে শুধু আক্রান্ত হতে দেখেছি, এবং তার মধ্যে 10 জনের মৃত্যু আমরা দেখেছি, যার মধ্যে পটুয়াখালীতে 6 জন, বরিশালে ছিল 1 জন, পিরোজপুরে ছিল 1 জন এবং বরগুনাতে ছিল 2 জন।
আমাদের প্রচুর পরিমাণ আইভি স্যালাইন বর্তমানে মজুদ আছে। 1000 সিসির যেসব কলেরা স্যালাইন গুলো এবং 500 সিসি যদি আমরা কলেরা স্যালাইনের কথা ভাবি, যথেষ্ট পরিমাণ আমরা মজুদ রাখতে পেরেছি বরিশাল বিভাগে। প্রায় 62,339 ব্যাগ 1000 সিসি স্যালাইন এবং 500 সিসি 34,266 স্যালাইন আছে। সুতরাং ডায়রিয়া আক্রান্ত কোনো রোগীর ওইসব স্থানে গেলে বর্তমান সময়ে ভালো চিকিৎসা পাবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আপনারা জানেন যে বাংলাদেশ হচ্ছে এমন একটা স্থানের মধ্যে দিয়ে চলছে যেখানে কোভিড-19 এর সংক্রমণও চলছে। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আমরা এই মিউকোরমাইকোসিসের কিছু কিছু কেস পাচ্ছি। কিন্তু খেয়াল করতে হবে বর্তমানে আমাদের বৃষ্টির সময় এসে গেছে এবং বর্তমানে বৃষ্টির সময় যেটি বেশি সমস্যা সৃষ্টি হতে পারে সেটা হচ্ছে ডেঙ্গু। আমাদের এর আগেও ডেঙ্গি যেটা বিভিন্ন সময়ে সংক্রমণ করেছিল অনেক বেশি। আপনাদের হয়তো খেয়াল আছে 2019 সালে আমরা যখন এই ডেঙ্গি নিয়ে আলোচনা ছিলাম তখন প্রায় 1 লক্ষের মতো পেশেন্ট আমাদের শুধু হাসপাতালেই ভর্তি ছিল এবং বলা হয়েছিল ওই সময়টাতে প্রায় 10 লক্ষ রোগী আমাদের ছিল এবং প্রায় 250 মতো রোগী মৃত্যুবরণ করেছে। বর্তমানে কিছু কিছু কিন্তু আমাদের বিভিন্ন স্থানে ডেঙ্গির প্রকোপটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সকলের প্রতি বিনীত রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের যে পানির পাত্রগুলো আছে সেটা পানি জমতে দিবেন না। যেসব জায়গাগুলোতে পানি জমে গেলে ডেঙ্গির যে জীবাণু অথবা এডিস মসকিটো অনেক বেশি জন্মায় সেগুলোর দিকে সাবধানতা অর্জন করবেন। বিশেষ করে পট, ফুলের টব থেকে শুরু করে যেসব জায়গায় আধারগুলো আছে এই পানির আধারগুলো যেন পানির জমি না থাকে, এটা সবার জন্য কিন্তু বিনীত রিকোয়েস্ট থাকবে। আরেকটা হচ্ছে ডেঙ্গি জ্বরে আক্রান্ত হওয়ার জন্য যেসব লক্ষণগুলো থাকে এই বর্তমান সময়ে কোভিড-19 এর সঙ্গে সেটা লক্ষণ অনেক সময় মিলে যেতে পারে। কিন্তু আপনারা যদি দেখেন যে হঠাৎ করে জ্বরের মাত্রা অনেক বেশি বেড়ে গেছে, শরীরে অনেক লাল লাল কতগুলো র্যাশের ডেভেলপমেন্ট হচ্ছে অথবা র্যাশ চলে আসছে এবং যদি আপনার কাছে খারাপ লাগা শুরু হয় আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন দ্রুত গতিতে। যত দ্রুত আপনি ডেঙ্গিকে ম্যানেজ করতে পারবেন সামান্য স্যালাইনের মাধ্যমে ততই সুযোগ থাকবে সম্পূর্ণ রকম ভালো হয়ে যাওয়ার। ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে গেলে যদি অনেকগুলো অর্গান ইনভলভমেন্ট হয়ে যায় ডেঙ্গু কিন্তু মৃত্যুবরণ করার জন্য দায়ী হতে পারে। এই জন্য বিনীত রিকোয়েস্ট থাকবে যখনই আপনারা শারীরিকভাবে খারাপ বোধ করবেন আপনারা পরামর্শ নেবেন সম্মানিত ডাক্তারের কাছে। রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সামাজিক ধর্মীয় নেতৃবৃন্দ এবং উন্নয়ন সহযোগী সহ সকলের প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণের মাধ্যমেই কিন্তু আসলে আমাদের কোভিড-19 নিয়ন্ত্রণ ও প্রতিরোধের কাজ আরো বেগবান করতে হবে। এই সংক্রমণ মোকাবেলায় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও শিষ্টাচার অবশ্যই মেনে চলতেই হবে। সবাইকেই সঠিক সময়ে নাক মুখ সম্পূর্ণ রকম ঢেকে মাস্ক পরতেই হবে। নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুতেই হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার মাধ্যমেও আমরা হাতকে পরিষ্কার রাখতে পারি। সামাজিক দূরত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে এই কোভিড-19 থেকে সংক্রমণ অনেক অথবা কমিয়ে রাখতে পারে। আমাদের এনভায়রনমেন্টটাকে ক্লিন করে রাখতে পারলেও কিন্তু আমাদের এই সংক্রমণ এবং একই সঙ্গে এইসব রিলেটেড যেসব কমপ্লিকেশন গুলো আছে সেগুলোকে আমরা কিন্তু টিকিয়ে রাখতে পারবো। আমরা জানি ভ্যাকসিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার। লকডাউনে মোবাইলে SMS যাবে যেসব তার ভিত্তিতে কিন্তু মানুষ এই ভ্যাকসিন কার্ড নিয়ে টিকা কেন্দ্রে আসবে। ভ্যাকসিন কার্যক্রমে শুধুমাত্র দ্বিতীয় ডোজ বর্তমানে চলমান রয়েছে এবং এটা ছাড়া আমাদের যেসব নতুন ভ্যাকসিন গুলো আছে আসার পরবর্তী সময়ে কারা পাবেন কিভাবে পাবেন সঠিক সময় সবাইকে জানিয়ে দেওয়া হবে। সর্বশেষে আগামী 31শে মে আপনারা জানেন বিশ্ব তামাক মুক্ত দিবস। আপনারা জানেন এই তামাকের কারণে বাংলাদেশে নন কমিউনিকেবল ডিজিজের অনেকগুলো রোগ যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার থেকে শুরু করে অসংখ্য রোগ হয়। বাংলাদেশে একটা সময় ছিল যখন প্রায় 45.3% অ্যাডাল্ট লোক তামাক সেবন করতেন। সেই তামাকটা শুধুমাত্র ধোঁয়ায়িত তামাক তা নয়, চিউইং টোবাকো অর্থাৎ পান, চুন, জর্দা, সুপারি সহ অসংখ্য ধরনের তামাক বাংলাদেশের মানুষ নিয়ে থাকে। এর মাত্রাটা যদিও কমে এসেছে এবং বর্তমানে এর সংখ্যাটা 35.3%, কিন্তু আমরা যেটা বলতে চাই যে এই একটি তামাক যেটি আপনার ধূমায়িত হোক অথবা অধূমায়িত হোক তার মাধ্যমে অসংখ্য অসংক্রামক রোগের কারণ এবং মৃত্যুর কারণ হচ্ছে। আমাদের এখনই সময় আসছে এই তামাককে না বলার জন্য। সারা বিশ্বব্যাপী যে আহ্বান সেই আহ্বানের জন্য আমাদের বাংলাদেশেও একই আহ্বান সবাইকে জানাচ্ছি, আসুন আমরা তামাক মুক্ত জীবনযাপন করি এবং সুনিয়ন্ত্রিত জীবনযাপনে নিজেকে আনতে পারি কিনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানেন 2040 সাল নাগাদ বিশ্বে বাংলাদেশকে তামাক মুক্ত ঘোষণা করার জন্য অঙ্গীকারবদ্ধ করেছেন। সেটা যদি আমরা সবাই ফলো করতে পারি, আসুন আমরা 2040 নাগাদ এই বাংলাদেশকে তামাক মুক্ত অবস্থায় নিয়ে আসার জন্য সর্বোপরি সহযোগিতা করি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের স্বাস্থ্য বুলেটিন এখানেই শেষ করছি।